সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ফিজিক্স 2 এর চতুর্থ ক্লাসটি শুরু করছি। আজকে চ্যাপ্টার 1 এর চতুর্থ ক্লাস থার্মোমিতি। এই থার্মোমিতি চ্যাপ্টারের মধ্যে একটা ইম্পর্টেন্ট প্রমাণ সবসময় পরীক্ষা আসে, আজকে সেটা আমি করে দেখাবো। এরপর এখানে থাকবে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলি প্রায় সময় রচনামূলক প্রশ্ন হিসেবে পরীক্ষা আসে, সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে পরীক্ষা আসে। তাহলে তোমরা খাতা কলম নিয়ে বসে যাও। মিশ্রণ পদ্ধতিতে কঠিন পদার্থের আপেক্ষিক তাপ নির্ণয় করো ক্যালোরিমিটারের সাহায্যে। ক্যালোরিমিটারের সাহায্যে মিশ্রণ পদ্ধতিতে কঠিন ধাতব পদার্থ আপেক্ষিক তাপ নির্ণয় করো। এই প্রশ্নটাই প্রায় সময় দেখা যায় পরীক্ষাতে রচনামূলক প্রশ্ন হিসাবে। আজকে এই প্রশ্নের উত্তরটা আমি আলোচনা করব এবং কিভাবে সহজভাবে বোঝানো যায় সেটা চেষ্টা করব। প্রথমে আসা যাক ক্যালোরিমিটার। ক্যালোরিমিটার জিনিসটা কি? ক্যালোরিমিটার হচ্ছে এক ধরনের যন্ত্র যেটার সাহায্যে আমরা কঠিন পদার্থের আপেক্ষিক তাপ নির্ণয় করে থাকি। ক্যালোরিমিটারটা দেখতে অনেকটা এই টাইপের। এখানে একটা দস্তার পাত্র থাকে, এটা হচ্ছে একটা দস্তার পাত্র। এই পাত্রটার মধ্যে একটা নারণী কাঠি থাকে এরকম, এটা হচ্ছে নারণী কাঠি। আর এখানে একটা থার্মোমিটার প্রবেশ করানোর জন্য ছিদ্রপথ থাকে, যেটার মাধ্যমে এটাতে থার্মোমিটার প্রবেশ করানো যায়। পুরো জিনিসটা একটা কাঠের বক্সের মধ্যে রাখা হয় এরকম। এই ধরনের একটা কাঠের বক্সের মধ্যে থাকে পুরো জিনিসটা। এই ধরনের একটা কাঠের বক্সের মধ্যে বসানো থাকে এবং এটার উপর একটা ঢাকনি থাকে, টেপের ঢাকনি থাকে। এই ঢাকনির মধ্যে ছিদ্র থাকে, ছিদ্রের উপর দিয়ে ক্যালোরিমিটার এবং নারণের কাঠিটাকে প্রবেশ করানো হয়। আর ক্যালোরিমিটারের ভিতরে অর্থাৎ বক্সের মধ্যে ক্যালোরিমিটারের সাথে গঠন দেওয়া হয় বা ফোম দেওয়া হয় যেন তাপের আদান প্রদান হতে না পারে এর ভিতরে। অর্থাৎ ভিতরের তাপ যেন বাইরে বা বাইরের তাপ যেন ভিতরে আসতে না পারে সেজন্য এদিকে ভিতরে গঠন দেওয়া হয় বা কোনো ধরনের ফাইবার দিয়ে ভরাট করে দেওয়া হয় ভিতরের অংশটা, ফাঁকা অংশটা। এ হচ্ছে ক্যালোরিমিটার। তাহলে আমরা এই ক্যালোরিমিটারের সাহায্যে কঠিন পদার্থের আপেক্ষিক তাপ, তাপ ধারকত্ব, সুপ্ত তাপ অর্থাৎ বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ, বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ এসব নির্ণয় করে থাকি এই ক্যালোরিমিটারের সাহায্যে। ক্যালোরিমিটারের উপরে আমাদের ফিজিক্স 2 এর মধ্যে প্রায় 5টা প্র্যাকটিক্যাল আছে। 5টার মধ্যে 4টা প্র্যাকটিক্যাল হচ্ছে রেনের ক্যালোরিমিটার দিয়ে, এরপরে তৃতীয় প্র্যাকটিক্যাল যেটা সেটা হচ্ছে জুলস ক্যালোরিমিটার দিয়ে। জুলস ক্যালোরিমিটারের গঠনটা হচ্ছে আরেক রকম, এটা রেনের ক্যালোরিমিটার না, এটা হচ্ছে রেনের ক্যালোরিমিটার। জুলস ক্যালোরিমিটারের সাহায্যে তাপের যান্ত্রিক সমতা অর্থাৎ জে এর মান নির্ণয় করা হয় জুলস ক্যালোরিমিটারের সাহায্যে। আর এটা হচ্ছে রেনের ক্যালোরিমিটার। তো রেনের ক্যালোরিমিটারের গঠনটা হচ্ছে এরকম সিম্পল। তাহলে এখানে ক্যালোরিমিটারের সাহায্যে মিশ্রণ পদ্ধতিতে কঠিন পদার্থের আপেক্ষিক তাপ
নির্ণয় করার জন্য এটার কার্যপদ্ধতিটা আমি মুখে বলে দিচ্ছি। কার্যপদ্ধতি, এরপরে হিসাবটা দেখাবো। কার্যপদ্ধতিটা হচ্ছে, প্রথমে আমরা এখান থেকে ক্যালোরি মিটারটাকে বের করে নেব। মূল ক্যালোরি মিটার হচ্ছে এটা, এই যে দস্তার পাত্র যেটা, এই মূল ক্যালোরি মিটারটাকে বের করে নেব এখান থেকে। এখানে শুধু নাড়নি কাঠিটা থাকবে। প্রথমে আমরা খালি এবং শুকনো অবস্থায় ক্যালোরি মিটারের ভর নির্ণয় করব। ক্যালোরি মিটারের ভর নির্ণয় করার পর তারপর এটা 2/3 পানি দেব। 2/3 পানি দিয়ে পানি সহ ভর নির্ণয় করব। পানি সহ ভর নির্ণয় করার পরে দ্বিতীয় ভর থেকে প্রথম ভর বিয়োগ করে দিলে আমরা ঠান্ডা পানির ভর পাবো। এরপর ঠান্ডা পানি সহ ক্যালোরি মিটারটাকে আমরা আবার বক্সের মধ্যে বসিয়ে দেব। বক্সের মধ্যে বসিয়ে দিয়ে এখানে থার্মোমিটারটা দিয়ে থার্মোমিটারটা প্রবেশ করাবো পানির মধ্যে। থার্মোমিটার থেকে আমরা পানির তাপমাত্রা এবং ক্যালোরি মিটারের, ঠান্ডা পানির তাপমাত্রা এবং ক্যালোরি মিটারের প্রাথমিক তাপমাত্রা নির্ণয় করব। এরপর এই তাপমাত্রা এটা হচ্ছে T1, আর প্রথমে যেটা ক্যালোরি মিটারের ভর নির্ণয় করেছি সেটা হচ্ছে M1 এবং পানির ভর হচ্ছে M2। তারপর যে কঠিন পদার্থের আপেক্ষিক তাপ নির্ণয় করবো। মনে করে এরকম একটা পিছনের ধাতব বল, এই ধাতব বল এটা হচ্ছে ধাতব কঠিন পদার্থ, এটা হচ্ছে ক্যালোরি মিটার। ক্যালোরি মিটার, এটা হচ্ছে থার্মোমিটার। এটা হচ্ছে নাড়নি কাঠি। নাড়নি কাঠি এটা দিয়ে নাড়ানো হয়েছে নাড়নি কাঠি দিয়ে। এরপরে হচ্ছে ধাতব বল, এটা হচ্ছে আমাদের ধাতব বল, যেটার আমরা আপেক্ষিক তাপ নির্ণয় করব। ধাতব বল, এই ধাতব বল এটার আমরা আপেক্ষিক তাপ নির্ণয় করব। তাহলে এখন ধাতব বল যেটার আপেক্ষিক তাপ নির্ণয় করব, এই ধাতব বল এটার প্রথমে আমরা ভর নির্ণয় করব। এটার ভর ধরলাম ক্যাপিটাল M, আর এটার আপেক্ষিক তাপ হচ্ছে S। S এর মান আমরা নির্ণয় করব আপেক্ষিক। এগুলো আমি আবার লিখে দেবো হিসাবের মধ্যে, সবগুলো লিখে দেবো কোনটার ভর কত এবং কোনটা তাপমাত্রা কত। এরপরে এই ধাতব বল এটার তাপমাত্রা নির্ণয় করার জন্য এটাকে আমরা উত্তপ্ত করব। তাহলে এখানে আমি প্রথমে ক্যালোরি মিটারের ভর নির্ণয় করছি M1, এটা হচ্ছে ক্যালোরি মিটারের ভর M1। পানির ভর হচ্ছে M2, আর এটা তাপমাত্রা হচ্ছে T1। এরপরে ধাতব বল এটার ভর নির্ণয় করব। এটার ভর হচ্ছে ক্যাপিটাল M, আর এটার আপেক্ষিক তাপ হচ্ছে ক্যাপিটাল S। এইবার এটাকে উত্তপ্ত করব, বয়লারের মধ্যে দিয়ে উত্তপ্ত করব। এটাকে তাপ প্রয়োগ করে এটাকে উত্তপ্ত করব। যখন উত্তপ্ত করব তখন এটা তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এটা তাপমাত্রা ধীরে ধীরে যখন বৃদ্ধি পাবে তখন আরেকটা থার্মোমিটারের সাহায্যে এটা তাপমাত্রা নির্ণয় করব। মনে করলাম এটা তাপমাত্রা হচ্ছে T2। তাপমাত্রা নির্ণয় করার সাথে সাথে এটাকে আমরা এই পানির মধ্যে ফেলে দেব। এখানে এই পানির মধ্যে এটাকে, লোহার বলটাকে পানির মধ্যে ফেলে দেব। ধাতব বলটাকে যখন পানির মধ্যে ফেলে দেব তখন যেহেতু এটা তাপমাত্রা বেশি, এটা তাপ বর্জন করবে এবং ক্যালোরি মিটার ও থার্মোমিটারে সেই তাপটা গ্রহণ করবে। এক সময় সবগুলো তাপমাত্রা সমান হয়ে যাবে, অর্থাৎ ক্যালোরি মিটার, পানি এবং ধাতব বল সবগুলো তাপমাত্রা সমান হয়ে যাবে। তখন আমরা থার্মোমিটার দিয়ে আবার সবগুলো তাপমাত্রা নির্ণয় করবো একসাথে। সেটা হচ্ছে মিশ্রণের তাপমাত্রা বলে। মনে করলাম যে মিশ্রণের তাপমাত্রা হচ্ছে T। এবার আমরা হারানো তাপ গৃহীত তাপ প্রক্রিয়ায় হারানো তাপ বের করব, গৃহীত তাপ বের করব। এখানে তাপ বর্জন করবে যে কে, অর্থাৎ হারানো তাপ বর্জন করবে যে ধাতব কঠিন পদার্থ, এটা তাপ বর্জন করবে। আর তাপ গ্রহণ করবে যে ক্যালোরি মিটার এবং ঠান্ডা পানি। এদের পরিমাণটা নির্ণয় করব। পরিমাণ নির্ণয় করার পরে
ক্যালোরিমিটার মূলনীতির সাহায্যে হারানো তাপ এই যে গৃহীত তাপ, এটা হচ্ছে ক্যালোরিমিটার মূলনীতি। এই মূলনীতির সাহায্যে আমরা ধাতব কঠিন পদার্থ এটার আপেক্ষিক তাপ নির্ণয় করা গাণিতিক ফর্মুলা যেটা সেটা বের করা। এটা হচ্ছে কার্য পদ্ধতি। এখন আসা যাক এটার গাণিতিক হিসাবগুলা। ক্যালোরিমিটারের ভর, এটা মুছে দিই। মনে করলাম যে ক্যালোরিমিটারের ভর হচ্ছে m1 আপেক্ষিক তাপ S1, তাপমাত্রা হচ্ছে T1। ঠান্ডা পানির ভর M2 আপেক্ষিক তাপ S2 সমান হচ্ছে যে 1, কারণ পানির আপেক্ষিক তাপ হচ্ছে যে 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ সিজিএস পদ্ধতিতে পানির আপেক্ষিক তাপ হচ্ছে 1। তাপমাত্রা হচ্ছে T2, কারণ আমরা ক্যালোরিমিটারের মধ্যে পানিটা রাখবো, তাহলে দোনোটা তাপমাত্রা সমান হয়ে যাবে। T1 সরি T2 না T1। এরপর আসতেছে ধাতব কঠিন পদার্থের ভর। ধাতব কঠিন পদার্থের ভর আমরা মেপে নেব। এখানে আমরা ভর মাপবো যে ব্যালেন্সের সাহায্যে। ব্যালেন্স হাইড্রোস্ট্যাটিক ব্যালেন্সও ব্যবহার করা যায় বা ইলেকট্রিক্যাল ব্যালেন্সও ব্যবহার করা যায়। হাইড্রোস্ট্যাটিক ব্যালেন্স দিয়ে কীভাবে মাপতে হয় সেটা আমার একটা ভিডিওর মধ্যে দেওয়া আছে। এখানে হাইড্রোস্ট্যাটিক ব্যালেন্সের সাহায্যে আমরা কীভাবে ভর নির্ণয় করে থাকি। ওই হাইড্রোস্ট্যাটিক ব্যালেন্সের সাহায্যেও মাপতে পারি অথবা ইলেকট্রিক্যাল ব্যালেন্সের সাহায্যেও মাপতে পারি। যা হোক, এখানে সবগুলো ভর নির্ণয় করার জন্য আমরা ব্যালেন্স ব্যবহার করব, আর তাপমাত্রা মাপার জন্য আমরা থার্মোমিটার ব্যবহার করব। তাহলে ধাতব কঠিন পদার্থের ভর পেলাম ক্যাপিটাল M। এটার আপেক্ষিক তাপ হচ্ছে S, আর তাপমাত্রা হচ্ছে T2। এটা তাপমাত্রাটা বেশি হবে T1 এর চাইতে। এবার আমরা ধাতব কঠিন পদার্থকে উত্তপ্ত করার সাথে সাথে এটা ক্যালোরিমিটার পানির মধ্যে ফেলে দেব। তখন এটা যেহেতু তাপমাত্রা বেশি, এটা তাপ বর্জন করবে এবং ক্যালোরিমিটারে ঠান্ডা পানি সেই তাপটা গ্রহণ করার পরে সবগুলো তাপমাত্রা যখন সমান হয়ে যাবে, তখন থার্মোমিটারের সাহায্যে আরেকটা তাপমাত্রা আমরা রেকর্ড করবো। সেটা হচ্ছে কি মিশ্রণের তাপমাত্রা। মিশ্রণের তাপমাত্রা ধরলাম T। এখন আসা যাক হারানো তাপ গৃহীত তাপের ফর্মুলা। এখানে একটা কথা আমি বলি, এখানে ক্যালোরিমিটারের তাপমাত্রার পার্থক্য। ক্যালোরিমিটার তাপমাত্রা ছিল প্রথমে T1। আমরা কঠিন পদার্থটাকে যখন উত্তপ্ত করার পরে সেখানে ফেলে দেব, তখন ক্যালোরিমিটারে কি করবে, তাপ গ্রহণ করবে। তখন মিশ্রণের তাপমাত্রা বেশি হয়ে যাবে। তাপমাত্রা পার্থক্য হবে যে T - T1। পানির ক্ষেত্রটিকে কি, পানির বর্তমান তাপমাত্রা হচ্ছে T1, মিশ্রণের তাপমাত্রা বেশি হবে, তাহলে পানির তাপমাত্রা পার্থক্য হবে যে T - T1। কিন্তু কঠিন পদার্থের ক্ষেত্রে কঠিন পদার্থের তাপমাত্রাটা বেশি থাকবে T2। যখন কঠিন পদার্থটাকে যখন পানির মধ্যে ফেলে দেব, তখন কঠিন পদার্থের তাপমাত্রাটা T2 থেকে কমে T সমান হবে, আর এটা তাপমাত্রার পার্থক্য হবে যে T2 - T1।
তাহলে এগুলো আমি সবগুলো মুছে ফেলতেছি এখন। প্রথমে আসা যাক কঠিন পদার্থ কর্তৃক হারানো তাপ। হারানো তাপ বা গৃহীত তাপ এটা বের করার ফর্মুলা হচ্ছে বস্তুর ভর ইনটু আপেক্ষিক তাপ। সরিয়া বিসর্গ এটা দিয়ে আপেক্ষিক তাপকে বোঝায় সংক্ষেপে। ইনটু তাপমাত্রার পার্থক্য। এটা হচ্ছে মূল ফর্মুলা। হারানো তাপ বলো গৃহীত তাপ বলো, বের করার ফর্মুলা হচ্ছে এটা। তাহলে তাপটাকে আমরা যদি Q1 ধরি, বস্তুর ভর তাপ ও কঠিন পদার্থের ভর হচ্ছে ms, এটা তাপমাত্রার পার্থক্য T2 - T। এরপর হচ্ছে ক্যালোরিমিটার কর্তৃক গৃহীত তাপ। একই ক্যালোরিমিটার হচ্ছে M1 S1। ক্যালোরিমিটারের তাপমাত্রাটা T1 আর মিশ্রণের তাপমাত্রা হচ্ছে T, তাহলে Tটা বড় হবে, T - T1 হবে এখানে। সেখানে আমরা Q2 ধরি, Q2 এরপর আসতেছে ঠান্ডা পানি কর্তৃক গৃহীত তাপ। ঠান্ডা পানির বড় হচ্ছে M2 S2 T2 - T1। এখানে ঠান্ডা পানির আপেক্ষিক তাপ 1 ধরা হবে, সেজন্য এটা হবে যে M2 T - T1 Q3। এটা হচ্ছে Q3 এর মান। এখন আমরা ক্যালোরিমিতির মূলনীতিতে যাই। ক্যালোরিমিতির মূলনীতি হচ্ছে কি, ক্যালোরিমিতির মূলনীতি এই যে ক্যালোরিমিতির মূলনীতি। ক্যালোরিমিতির মূলনীতি হচ্ছে কি, হারানো তাপ যে গৃহীত তাপ, তাহলে আমাদের হারানো তাপ হচ্ছে কোনটা, Q1 = Q2 + Q3। এই দুটো হচ্ছে গৃহীত তাপ। Q2 Q3 হচ্ছে গৃহীত তাপ আর Q1 হচ্ছে হারানো তাপ। উপরের অংশটা মুছে ফেলি। এখানে Q1 = Q2 + Q3। এখন মান বসিয়ে দেব। Q1 এর মান হচ্ছে কোনটা,
m s t2 minus t2 minus t m q2 q2 মান হচ্ছে m1 s1 t minus t1 plus m2 t minus t1 এখন t minus t1 কমন নাও থাকবে কি m1 s1 plus m2 আর এদিকে থাকবে m s t2 minus t এরপর এখান থেকে আমরা s এর মান নির্ণয় করব কঠিন ধাতব পদার্থের আপেক্ষিক তাপ অতএব কঠিন ধাতব পদার্থের আপেক্ষিক তাপ s equals to t minus t1 m1 s1 plus m2 আর নিচে হচ্ছে কি m t2 minus t এই ফর্মুলা এই গাণিতিক ফর্মুলা এটা এইভাবে আনতে হবে গাণিতিক ফর্মুলা এটা যখন আসবে তখনই আমার আনসার কমপ্লিট হবে s এর মান পর্যন্ত বের করে দিতে হবে এটা হবে যে ধাতু কঠিন পদার্থের আপেক্ষিক তাপ যেটাকে আমরা s ধরেছিলাম সেই s ইকুয়াল টু কত হবে ওইটা গাণিতিকভাবে প্রমাণ করে দিতে হবে এতটুকু পর্যন্ত আনসারটা দিয়ে দিতে হবে তখনই এটা একটা রচনামূলক প্রশ্নের আনসার হবে তাহলে এটা অবশ্যই ইম্পর্টেন্ট এই কথাটা আমি অনেকবার বলছি এটা তোমরা অবশ্যই শিখবে এরপর এখানে সুপ্ত তাপ নির্ণয় আছে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ এগুলো সচরাচর আসে না কিন্তু এটা প্রায় সময় আসে দেখি এরপর প্রবলেমস এখান থেকে কয়েকটা অঙ্ক দেখাচ্ছি আমি যেগুলো পরীক্ষায় আসে অঙ্কগুলো উদাহরণ থেকে করা এক্সাম্পল 1 কোন তাপমাত্রা সেলসিয়াস ও ফারেনহাইট উভয় স্কেলে একই সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় এই অঙ্কটা প্রায় অনেকবার আসছে দেখা যায় প্রশ্ন হচ্ছে কোন তাপমাত্রা সেন্টিগ্রেড ও ফারেনহাইট উভয় স্কেলে একই সংখ্যা দিয়ে প্রকাশ করা হয় উভয় স্কেল একই সংখ্যা দিয়ে উভয় স্কেল একই সংখ্যা দিয়ে প্রকাশ করা হয় তাহলে আমরা কি জানি তাপমাত্রার 5টি স্কেলের মধ্যে সম্পর্কটা এটা অবশ্যই মনে রাখতে হবে C/5 equals to F minus 32/9 is equal to R divided by 4 is equal to K minus 273 divided by 5 Rn minus 492 divided by 9 এটা হচ্ছে তাপমাত্রার 5টি স্কেলের মধ্যে সম্পর্ক এই সমীকরণটা এটা অবশ্যই মনে রাখতে হবে এটা যে কোনো অঙ্কের মধ্যে প্রযোজ্য ওদের তাপমাত্রা অনুযায়ী যদি সেন্টিগ্রেডে এবং ফারেনহাইটের সম্পর্ক বলে তখন এই দুটো দিয়ে করতে হবে যেমন এখানে সেন্টিগ্রেড ও ফারেনহাইটের সম্পর্ক জনিত অঙ্ক তাহলে এই দুইটা তাপমাত্রাটা এই দুইটা থার্মোমিটারের তাপমাত্রা আমরা ব্যবহার করব তাহলে আমরা কি জানি আমরা জানি C/5 = F - 32/9 তাহলে এখানে উভয় স্কেল একই তাপমাত্রা দিয়ে প্রকাশ করা যায় আমরা C = F বসাবো অথবা F = C বসাবো C = F
বসাইয়া পাই সি ইকুয়াল টু এফ বসাবো, তাহলে এফ বাই 5 ইকুয়াল টু এফ মাইনাস 32/9। এখন এফ এর মান বের করবো এখান থেকে। তাহলে এফ ইকুয়াল টু আসছে মাইনাস 40 ডিগ্রি ফারেনহাইট, অর্থাৎ মাইনাস 40 ডিগ্রি এই তাপমাত্রাটা উভয় স্কেলে একই হবে, সেন্টিগ্রেড স্কেল এবং ফারেনহাইট স্কেল দুটোটা স্কেলে একই হবে। -40টা -40 তাপমাত্রা সেন্টিগ্রেড এবং ফারেনহাইট উভয় স্কেলে একই পার্ট নির্দেশ করবে। আচ্ছা, এরপরে আরেকটা অঙ্ক আছে এখানে 3 নাম্বার। এক্সাম্পল 3, কোন ত্রুটিপূর্ণ থার্মোমিটারকে বরফে নিমজ্জিত করলে -20 ডিগ্রি সেন্টিগ্রেড এবং ফুটন্ত বাষ্পে রাখলে 80 ডিগ্রি সেন্টিগ্রেড দেখায়। 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ওই থার্মোমিটারে কত পাঠ দেবে? যেহেতু থার্মোমিটারটা ত্রুটিপূর্ণ, সেই জন্য বরফে রাখলে দেখানোর কথা যে 0 ডিগ্রি, কিন্তু ওখানে দেখাচ্ছে -20 ডিগ্রি বরফে রাখলে। আর ফুটন্ত পানিতে রাখলে দেখানোর কথা ছিল যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু সেখানে দেখাচ্ছে 80 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন আমি একটা তাপমাত্রা বললাম যে 50 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 50 ডিগ্রি সেন্টিগ্রেড এটা ওই ত্রুটিপূর্ণ থার্মোমিটারে কত দেখাবে? প্রশ্ন হচ্ছে এটা, 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাটা ত্রুটিপূর্ণ থার্মোমিটারের মধ্যে কত দেখাবে? বা বললাম যে কি 30 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন 30 ডিগ্রি সেন্টিগ্রেডটা ওই থার্মোমিটারের মধ্যে কত শো করবে সেটা আমাকে বের করতে হবে। প্রশ্ন হচ্ছে এটা। তাহলে এটা প্রশ্নটা আমি লিখি, একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারকে বরফে নিমজ্জিত করিলে ত্রুটিপূর্ণ থার্মোমিটারকে বরফে নিমজ্জিত করিলে -80 ডিগ্রি সেন্টিগ্রেড এবং -20 আর 80, -20 এটা আর এটা 80 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা দেখাচ্ছে যে 80 ডিগ্রি সেন্টিগ্রেড দেখায়। এখন 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাটি ওই থার্মোমিটারে কত দেখাবে? প্রশ্ন হচ্ছে আমাদের এটাও আসে পরীক্ষায়। এখন আমি প্রমাণ করার সময় কোনটা, ওই যে 5টা তাপমাত্রার একটা সমীকরণ আছে না, এই সমীকরণটা প্রমাণ করার সময় একটা ফর্মুলা লিখেছিলাম, সেটা হচ্ছে
থার্মোমিটারের পাঠ বিয়োগ নিম্ন স্থিরাঙ্ক ঊর্ধ্ব স্থিরাঙ্ক বিয়োগ নিম্ন স্থিরাঙ্ক, অর্থাৎ যেমন C/100 সেন্টিগ্রেড থার্মোমিটারের ক্ষেত্রে, অথবা F-32/9 এটা হচ্ছে ফারেনহাইট থার্মোমিটারের ক্ষেত্রে, আর রোমান থার্মোমিটারের ক্ষেত্রে কি R/4 C/100 এটা হচ্ছে 180/80। এগুলো কি? এগুলো হচ্ছে উপরে হবে যে, আচ্ছা এই ফর্মুলাটা এখানে আরো আছে, আমি সেগুলো লিখতেছি না, আমি শুধু এই দুইটা দিয়ে লিখতেছি, সেন্টিগ্রেড এবং ফারেনহাইট, এই দুইটা দিয়ে লিখি। সিটা কোথেকে আসছিল? C-0 ডিভাইডেড বাই থার্মোমিটারের পাঠ বিয়োগ নিম্ন স্থিরাঙ্ক ঊর্ধ্ব স্থিরাঙ্ক বিয়োগ নিম্ন স্থিরাঙ্ক, এইভাবে এখান থেকে আসছে এইটা। আবার এটাও লিখে কি থার্মোমিটারের পাঠ বিয়োগ নিম্ন স্থিরাঙ্ক ঊর্ধ্ব স্থিরাঙ্ক বিয়োগ নিম্ন স্থিরাঙ্ক। ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে কত আমাদের? ফারেনহাইট থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 212, নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32। অর্থাৎ এখান থেকে এটা আসছে, এখান থেকে এটা আসছে, এটা বিয়োগ করে, এটা তো বিয়োগ যাবে না, F-32 ওই জন্য রেখে দিছে। আর 180 কোথেকে আসছে? 212 বিয়োগ 32, এখান থেকে আসছে 180। তাহলে এই জিনিসগুলো কি? এই জিনিসগুলো হচ্ছে আসলে এটা হচ্ছে কি থার্মোমিটার একটা পার্ট নিচে, যেটা এই যে দেখুন থার্মোমিটারের পার্ট বিয়োগ নিম্ন স্থিরাঙ্ক। থার্মোমিটারের পার্ট বিয়োগ নিম্ন স্থিরাঙ্ক, আর এটা হচ্ছে কি ঊর্ধ্ব স্থিরাঙ্ক। বিয়োগ নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক বিয়োগ নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক বিয়োগ, এই ফর্মুলাটা আসছে আসলে এখান থেকে। তাহলে আমরা যেহেতু সেন্টিগ্রেড থার্মোমিটার নিয়ে অঙ্কটা, তাহলে আমরা সেন্টিগ্রেড থার্মোমিটারের ক্ষেত্রে এই ফর্মুলাটা লিখতে পারতেছি। এই ফর্মুলাটা আমি সেন্টিগ্রেড থার্মোমিটারের ক্ষেত্রে লিখবো। C-0/100 -0 সেন্টিগ্রেড থার্মোমিটারের একটা তাপমাত্রা হচ্ছে C, এটা হচ্ছে থার্মোমিটারের পার্ট, বিয়োগ 0 এটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, 100 হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক, বিয়োগ 0 হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক। তাহলে এটা সমান এটা লিখতে পারতেছি। এখন আমরা এই ফর্মুলাটা দিয়ে অঙ্কটা করব। আমাদের এখানে আমরা যেই থার্মোমিটারের মধ্যে যে পার্টটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে C হচ্ছে কত? 50 - 0, 100 - 0। এবার আসা যাক এটা থার্মোমিটারের পার্ট। থার্মোমিটারের পার্ট হচ্ছে আমাদের কত? C মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। তাহলে এই ত্রুটিপূর্ণ থার্মোমিটারটা বরফের মধ্যে দেখাচ্ছে -20, এটা হচ্ছে ওই থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক, আর ফুটন্ত পানিতে দেখাচ্ছে কত? 80 ডিগ্রি। তাহলে এই থার্মোমিটারের এখানে লিখি আমি থার্মোমিটারের স্থিরাঙ্ক হচ্ছে কত? -20, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক 80 ডিগ্রি সেন্টিগ্রেড। আর আমাদের তাপমাত্রা ধরলাম কত? তাপমাত্রা ধরলাম যে
50 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা আমাদের বের করতে হবে, অর্থাৎ সি এর মান। সি ইকুয়াল টু করলাম আমরা 50 ডিগ্রি। তাহলে এগুলো এখানে বসিয়ে দেবো। তাহলে এটা পাঠ হচ্ছে সি, এই স্থিরাঙ্ক হচ্ছে আমাদের -20। এরকম অঙ্ক অনেক আছে, একটা বুঝলে হয়ে যাবে। আর উর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে কত? 80 ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস আবার স্থিরাঙ্ক। এই তাহলে এখানে কত আসবে? 50 ডিভাইডেড বাই 100 is equal to c plus 20, 50 plus 20। এখন আমি উপরে চলে আসতেছি, এটা একটু বুঝতে হবে। half equals to c plus 20 আর এটা হচ্ছে কত? 100। এটা কাটাকাটি করলে কত? 50। তাহলে এখানে কি দেখতেছো? 1 is equal to c plus 20 by 50। এখন আগুলো গুণ করে দেব। c plus 20 is equal to 50। তাহলে c এর মান আসছে কত? 50 minus 20 is equal to 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমাদের এই যে আমরা যেটা 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাটা ওই ত্রুটিপূর্ণ থার্মোমিটারের মধ্যে দেখতে যাচ্ছি, তখন সেটা দেখাবে যে আমাকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। অতএব 30 ডিগ্রি সেন্টিগ্রেড দেখাবে, কিন্তু আমাদের তাপমাত্রাটা ছিল যে কত? 50 ডিগ্রি সেন্টিগ্রেড। এইটা ওই ত্রুটিপূর্ণ থার্মোমিটার যেহেতু, সেখানে দেখাবে যে আমাকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। অঙ্কের সলিউশনটা হচ্ছে দেখুন, এই ধরনের অঙ্ক সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে 4 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে এই ধরনের অঙ্ক আসে। যেমন এখানে আরেকটা অঙ্ক আছে, যে মানবদেহে তাপমাত্রা 39 ডিগ্রি সেন্টিগ্রেড হলে ফারেনহাইট স্কেলে কত হবে? এটাও আসে পরীক্ষা। এটা হচ্ছে এক্সাম্পল 7। মানবদেহে তাপমাত্রা 39 ডিগ্রি সেন্টিগ্রেড। 39 ডিগ্রি সেন্টিগ্রেড। ফারেনহাইট থার্মোমিটারে কত হবে? তাহলে সেন্টিগ্রেড আর ফারেনহাইটের সম্পর্ক হচ্ছে c/5 is to f minus 32/9। c equal to বসার মধ্যে 30, f সমান কত এটা বের করব আমরা। 5 6 30, f minus 32 is equal to 6 9 54, 54 plus 32 is equal to কত? 86।
সি এর মান হচ্ছে 39, সরি এটা হচ্ছে মান হচ্ছে তাপমাত্রা হচ্ছে 39 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা ফিক্সড, সেটা কমবে না। তাহলে সি এর মান ধরতে হবে যে 39। এখানে একটু মিস্টেক হয়ে গেছে আমার, এটা একটু কারেকশন করি। আমি 30 দিয়ে দিচ্ছি, এটা 39 হবে। 39 ডিভাইডেড বাই 5, তাহলে এটা গুণ করতে হবে। 5 f minus 32 is equal to 1. পাঁচশো এগারোকে 5 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আসবে যে 102.2 ডিগ্রি ফারেনহাইট। 102.2 ডিগ্রি ফারেনহাইট। তাহলে ফারেনহাইট স্কেলে হবে যে ফারেনহাইট, থার্মোমিটারে হবে যে 102.2 ডিগ্রি ফারেনহাইট। এই অঙ্কগুলোই অতি সংক্ষিপ্তের মধ্যে এই অঙ্কগুলো আসে। কেলভিন স্কেলের একটা অঙ্ক আছে এখানে, এটা দেখাচ্ছি উদাহরণ 8। এটা করানোর পর আমি কয়েকটা বড় অঙ্ক করাবো। কোনো বস্তু তাপমাত্রা 194 ডিগ্রি ফারেনহাইট, বস্তু তাপমাত্রা ইজ ইকুয়াল টু 194 ডিগ্রি ফারেনহাইট। কেলভিন স্কেলে কত হবে? তাহলে সেন্টিগ্রেড এবং কেলভিন, এটা হচ্ছে ফারেনহাইট, বস্তু তাপমাত্রা দেওয়া আছে ফারেনহাইটে। কেলভিন স্কেলে কত হবে? তাহলে ফারেনহাইট স্কেলে হচ্ছে f minus 32/9 is equal to কেলভিন স্কেলে হচ্ছে k minus 273 divided by 5। এটা হচ্ছে সম্পর্ক। তাহলে এখানে আমরা f is equal to 194, k সমান কত এটা বের করব। f সমান 194, k minus 273 divided by 5। তার এটা বিয়োগ করে দেব 261। তাহলে এখানে কোণাকুণি গুণ করে দেবো 9 দিয়ে k minus 273 is equal to 261
k is equal to $73 into 9 এটা গুণ করলে হচ্ছে 3 গুণ 7 হচ্ছে 7 8 2 7 9 2457 2457 9k equal to 2457 যেগুলো হবে যে দরকারি করতে হবে 7 6 3267 3267 তাহলে কে সমান হবে যে 3267 ডিভাইডেড বাই 9 এদিকে দেখা যাচ্ছে না উপরে রাস্তা হবে এটা কে ইকুয়ালস টু 3267 তাহলে ভাগ করলে আসবে যে 363 3267 এটা আমি একটা ক্যালকুলেটরে ভাগটা করে দেখি ডিভাইড বাই 9 ইকুয়ালস টু 363 ঠিক আছে তাহলে এটা হবে যে আমাদের আনসার কেলভিন স্কেল হবে যে এই মানটা এটাই আনসারটা আসবে যে এরকম আনসারটা হবে যে এটা আচ্ছা এখানে তাহলে আরো 2-3টা আমাকে বড় অঙ্ক করে দেখাতে হবে যেগুলি রচনামূলক প্রশ্ন হিসেবে তোমাদের আসে এগুলো একটা অঙ্ক করতে পারলে 8 নাম্বার এরকম কয়েকটা অঙ্ক করাবো 3টা তো মিনিমাম করতে হবে এই অঙ্কগুলো আমি পরবর্তী ক্লাসে দেখাচ্ছি অর্থাৎ এখানে আরো একটা ক্লাস দিতে হবে যে আর কি আরো একটা ক্লাস এখানে করতে হবে না হলে অঙ্কগুলো দেখাতে পারবো না কারণ এগুলো একটু বড় অঙ্কগুলো তো ঠিক আছে তাহলে সবাইকে অনেক ধন্যবাদ আগামী ক্লাসের জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি